ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোস্তম ভাই, এবং তিনি একজন অ্যাম্বুলেন্স চালক। তো মূলত অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করেই এই ঘটনাটি। আর তিনি সব সময় এক জায়গা থেকে আরেক জায়গায় লাশ নিয়ে আসা যাওয়া করত। মূলত তিনি একটি অ্যাম্বুলেন্স চালাইতো ঠিকই, কিন্তু ওই অ্যাম্বুলেন্সটা ছিল লাশবাহী অ্যাম্বুলেন্স। শুধুমাত্র লাশ নিয়ে আসা যাওয়ার জন্য ওই অ্যাম্বুলেন্সটি ছিল। যাই হোক, তিনি যেহেতু অ্যাম্বুলেন্স চালাইতো, তাকে সবসময় লাশ নিয়ে আসা যাওয়া করতে হতো। তো এরকম একদিন ওই রোস্তম ভাইয়ের কাছে একটা ফোন আসে যে তাকে একটা লাশ নিয়ে যেতে হবে। এমন না যে ওই ফোনটা হাসপাতাল থেকে এসেছিল, তো ওই ফোনটা এসেছিল একটি বাড়ি থেকে। মূলত নারায়ণগঞ্জ জেলার যে কোনো একটি বাড়ি থেকে ওই রোস্তম ভাইকে ফোন করা হয় যে এরকম একটি লাশ আছে, এই লাশটি আপনাদেরকে নারায়ণগঞ্জ থেকে রংপুরে নিয়ে যেতে হবে। তো রোস্তম ভাই বলে যে ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে যেতে পারবো। তো তখন ওই লাশের যে লোকজন ছিল তারা আর কি রোস্তম ভাইকে বলে বা ঠিকানা দেয় যে আপনি এই জায়গায়, নারায়ণগঞ্জের এই জায়গায় চলে আসুন। তো তখন ওই রোস্তম ভাই তার একটি হেল্পারকে সাথে করে নিয়ে তিনি ওই ঠিকানা অনুযায়ী আসে, অ্যাম্বুলেন্সটি সাথে করে নিয়ে আসে। আসার পর রোস্তম ভাইকে যে লোকটি ফোন দিয়েছিল, তো সেই লোকটি আর কি তাদেরকে নিয়ে যায়, মানে বাড়ির ভিতরে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি রাস্তায় রেখে রোস্তম ভাইকে এবং রোস্তম ভাইয়ের যে হেল্পার ছিল তাদেরকে দুইজনকে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই লোকটি, লাশের যে লোকটি, তিনি আর কি রোস্তম ভাইকে বলে যে ভাই, এরকম আপনারা তো লাশটা নিয়ে যাবেন, কিন্তু লাশের সাথে কিন্তু কেউ যাবে না, কারণ লাশের এখানে কোনো আত্মীয় স্বজন নেই, তারা সবাই গ্রামে থাকে, তো কেউ আসেনি। তারা বলেছে যে লাশটা একটি অ্যাম্বুলেন্সে করে তো আপনারা পাঠায় দিন, এরকম করে আর কি ওই রোস্তম ভাইকে বলে ওই লোকটি। তখন রোস্তম ভাই বলে যে এটা কেমন কথা বলেন, লাশের সাথে তো যে কোনো কাউকে যেতে হবে। আর রোস্তম ভাইকে যিনি ফোন দিয়েছিল লাশটা নিয়ে যাওয়ার জন্য, মূলত তিনি ওই বাড়িওয়ালা ছিলেন, যে লোকটি মারা গিয়েছে। তো তিনি তার বাড়িতেই ভাড়া থাকতেন, তো তিনি স্টক করে মারা গেছে আর কি। যাই হোক, তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়েছিল, তারা এইভাবেই বলেছে যে আপনারা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তো লাশটিকে পাঠায় দিন। তো রোস্তম ভাই বলে যে আপনারা কি লাশটাকে গোসল করাইছেন? তখন ওই বাড়িওয়ালারা বলে যে না, আমরা লাশটাকে তো গোসল করাই নাই, তারা বলেছে তারা গ্রামে নিয়ে গোসল করাইবে, তো আপনারা একটু লাশটা গন্তব্যস্থানে পৌঁছে দিন, রোস্তম ভাইকে বলে। তখন রোস্তম ভাই বলে যে না ভাই, কেমনে, লাশের সাথে তো যে কোনো একজন কাউকে যেতে হবে। যাই হোক, তো রোস্তম ভাইকে অনেক রিকোয়েস্ট করা হয় যে ভাই, আপনাকে ভাড়া বেশি দিবে, সমস্যা নেই, যেভাবেই হোক লাশটি আপনারা একটু পৌঁছে দিন।
তখন রুস্তম ভাইকে অনেক রিকোয়েস্ট করা হয়। তো রুস্তম ভাই বলে যে ঠিক আছে, তো এরকম লাশ তো আমি নিয়ে যাই না, কারণ লাশের সাথে লোক থাকতে হবে, লাশকে গোসল করায় নিতে হবে, না ছাড়া আমি কখনোই লাশ নিয়ে যাই না। আপনারা যেহেতু এইভাবে রিকোয়েস্ট করতেছেন, তো আমি লাশটাকে নিয়ে যাব, সমস্যা নেই। তো রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের যে হেল্পার ছিল তারা দুইজন এবং আরও যে বাড়িওয়ালা ছিল তারা সবাই মিলে লাশটাকে আর কি অ্যাম্বুলেন্সে তুলে দেয় নিয়ে যাওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, যখন লাশটি ওই রুস্তম ভাই নিয়ে রওনা হয় তখন কিন্তু রাত 10টা বা 10:30টার মতো প্রায় বাজে। আর অ্যাম্বুলেন্সে শুধু রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের একটি হেল্পার আর ওই লাশটি ছিল, তাছাড়া কিন্তু আর অন্য কেউ ছিল না, শুধুমাত্র তারা দুইজন। লাশটি তারা পিছনে নিয়েছিল এবং রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের হেল্পার তারা দুইজন সামনের সিটে বসে আর কি আল্লাহর নাম নিয়ে তারা ওই অ্যাম্বুলেন্সটি চালিয়ে দেয় বা ওই রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। তো তারা যাচ্ছিল ভালোভাবেই, কোনো সমস্যা হচ্ছিল না। প্রিয় লিসেনার্স, যখন রাত 3টার মতো বাজে এবং তারা প্রায় ঢাকা, গাজীপুর এগুলো ছেড়ে মোটামুটি সিরাজগঞ্জ পর্যন্ত গিয়েছিল। তো সিরাজগঞ্জ যাওয়ার পর তখন আর কি অ্যাম্বুলেন্সটা একটি হোটেলে থামায় দেয় তারা কিছু খাওয়ার জন্য। রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের যে হেল্পার ছিল তারা কিছু খাবে, যাই হোক তারা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে তারা আবার গাড়িতে উঠে বসে। রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের হেল্পার তারা দুইজন মিলে ঠিকঠাক দেখে সব কিছু ঠিকঠাক আছে, আবার ওই হোটেল থেকে অ্যাম্বুলেন্সটি চালানো শুরু করে। প্রিয় লিসেনার্স, যখন রাত 3টা বা 3:30টার মতো প্রায় বাজে, তো তারা যাচ্ছিল আর সিরাজগঞ্জ পার হওয়ার পর তারা দেখতে পায় যে বেশি একটা কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। মূলত রাস্তাঘাট কিন্তু একটু আলোকিত থাকে, কিন্তু সেই দিন কেন জানি ওই রুস্তম ভাইয়ের মনে হচ্ছিল যে রাস্তাটা গভীর অন্ধকার এবং কোনো গাড়ি ঘোড়ায় চলতেছে না। যাই হোক রুস্তম ভাই যাচ্ছিল, তো যাওয়ার পথেই হঠাৎ করেই রুস্তম ভাইয়ের অ্যাম্বুলেন্সটা অনেক জোরে একটা ঝাঁকি খায়, মানে কোনো কারণ ছাড়াই। রুস্তম ভাই সাথে সাথে অ্যাম্বুলেন্সটি ব্রেক করে বা থামায় দেয়, যে আসলে বিটের উপর দিয়ে আবার গেল না তো, মানে রাস্তায় কিন্তু দেখবেন যে অনেক সময় বিট থাকে, উঁচু একটু জায়গা থাকে গাড়ি স্লো করার জন্য। রুস্তম ভাই মনে করেছিল যে হয়তো আমি বিটটা ধরতে পারি নাই বা খেয়াল করি নাই, তো বিটের উপর দিয়ে যাওয়ার কারণেই গাড়ি এরকম একটা ঝাঁকি খেয়েছে। যাই হোক রুস্তম ভাই গাড়ি থেকে নামে আর অ্যাম্বুলেন্সটা কিন্তু সাথে সাথে থামায় দিয়েছিল, এত জোরে একটা ঝাঁকি খায় অ্যাম্বুলেন্সটা। সাথে সাথে কিন্তু রুস্তম ভাই গাড়িটি থামায় দিয়েছিল। তো অ্যাম্বুলেন্স থেকে রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের হেল্পার তারা দুজন নামার পর তারা দেখার চেষ্টা করে যে আসলে কেন এই ঝাঁকিটা খেলো। রুস্তম ভাইয়েরা অ্যাম্বুলেন্সের পিছনে চলে আসে, আসার পর রাস্তার ভিতরে দেখার চেষ্টা করে যে মূলত বিট আছে কি না বা গাড়িটা কেন ঝাঁকি খেলো, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। তো এখানে ভীষণ অবাক হয়ে যায় রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের হেল্পার। তারা যখন রাস্তার ভিতরে ভালো করে দেখে, তো তারা দেখে যে না, রাস্তার ভিতরে কোনো বিট নেই, রাস্তা একদম ক্লিয়ার, একদম সমান। আর যে জায়গাটার ভিতরে গাড়িটি ঝাঁকি খেয়েছিল বা লাফ দিয়েছিল গাড়িটি, মূলত ওখানে কোনো বিট নেই, কোনো কিচ্ছু নেই। আর রাস্তাটি এমন যে গাড়ি কোনোভাবেই ঝাঁকি খাওয়ার কথাই না। যাই হোক রুস্তম ভাই এবং রুস্তম ভাইয়ের হেল্পার আবারও অ্যাম্বুলেন্সে উঠে বসে। তো তারা মনে মনে একটু ভয় পেয়েছিল। তখন তারা কি করে, যে অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু স্পিকার থাকে, ওয়াজ বা সুরা এগুলো শোনার জন্য। লাশ যখন তারা নিয়ে যায় বা গাড়িতে লাশ ওঠায়, তখন তারা সুরা, ওয়াজ, গজল এগুলো ছেড়ে রাখে। তো এরকম বক্স ছিল, ভয় পাওয়ার কারণে আর কি ওই রুস্তম ভাই একটি সুরা আর কি বক্সের ভিতরে ছেড়ে রাখে, যাতে কোনো কিছু না হয় বা ভয়টা যাতে কেটে যায়। তো রুস্তম ভাই মনে মনে আবার ভাবে যে তারা কিন্তু এতক্ষণে গাড়ি ওখান থেকে ছেড়ে দিয়েছিল। যাই হোক গাড়ি চালাচ্ছিল এবং মনে মনে ভাবতে থাকে যে আসলে এটা
কেন গাড়িটা এইভাবে কেন লাফ দিল রাস্তার ভিতরে, কেন ঝাঁকি খেলো, ওই রকম তো কোনো কিছু দেখলাম না, আবার লাশের কোনো কিছু হলো না তো। যাই হোক, তখন ওই রোস্তম ভাই কী করে, তারা একটি বাজার খুঁজতে থাকে বা কোনো দোকানপাট দেখলে ওই গাড়িটি থামিয়ে তারা লাশটা চেক দিবে যে মূলত লাশটা আছে কি না। যাই হোক, এইরকম একটি বাজার পায়। বাজার পাওয়ার পর ওই বাজারে দেখে যে বেশ কিছু দোকানপাট খোলা আছে। তারা ওই বাজারের কাছে গিয়ে বা বাজারের ভিতরে গিয়ে অ্যাম্বুলেন্সটি থামায় যেখানে লোকজন ছিল। থামানোর পর যখন আর কি ওই রোস্তম ভাই লাশটি চেক দেয়, চেক দেওয়ার পর দেখে যে না, লাশটি তাদের জায়গায় নেই। লাশটি যেখানে রেখেছিল সেখানে লাশটি নেই, লাশটি খুঁজে পাওয়া যাচ্ছে না গাড়ির ভিতরে। এমন একটি পরিস্থিতি হয়েছে যে লাশটাকে তারা দেখতে পাচ্ছে না। তখন তো রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার ভীষণ অবাক হয়ে যায় যে আসলে কি হলো, এটা লাশটি কোথায় গেল। যাই হোক, গাড়ির ভিতরে তো অনেক জায়গা একটু বেশি থাকে অ্যাম্বুলেন্সের ভিতরে। যারা হয়তো অ্যাম্বুলেন্স দেখেছেন, লাশবাহী অ্যাম্বুলেন্স, তারা হয়তো বলতে পারবেন। যাই হোক, তখন অ্যাম্বুলেন্সে এরকম খোঁজাখুঁজি করতে দেখে লোকজন আর কি আসে, বা ওখানে যে দোকানপাটগুলো ছিল সেই জায়গার লোকগুলো এসে রোস্তম ভাইকে জিজ্ঞেস করে যে ভাই কি হয়েছে, আপনারা এইভাবে কি খুঁজতেছেন গাড়ির ভিতরে। তখন রোস্তম ভাই বলে যে ভাই, এরকম একটি লাশ নিয়ে এসেছি, রংপুর নিয়ে যাব, তো লাশটাকে আমরা তো গাড়ির ভিতরে পাচ্ছি না। তো তখন ওই লোকজনগুলো খোঁজাখুঁজি করতে দেখে। প্রিয় লিসেনার্স, তো ওই লোকজন সহ এবং রোস্তম ভাই সবাই মিলে দেখতে পায় যে লাশটা এমনভাবে অ্যাম্বুলেন্সের এক কোণার ভিতরে এমনভাবে বসে আছে, এইটা দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। রোস্তম ভাইও ভীষণ ভয় পেয়ে যায়, যেটা আসলে কি হলো, লাশটা কিভাবে ওই কোণার ভিতরে বসে আছে, আর এমনভাবে বসে আছে ওটাকে দেখে মনে হবে না ওইটা একটা লাশ, মনে হচ্ছে যে জীবিত একজন মানুষ সেখানে বসে আছে। এরকম ওই রোস্তম ভাই দেখতে পেয়েছিল, বাকি লোকজনেরাও দেখতে পেয়েছিল যে লাশটি বসে আছে। লাশটি কিন্তু তারা শুয়ে নিয়েছিল, একদম মনে আছে রোস্তম ভাইয়ের যে লাশটি তারা সুন্দরভাবে শোয়ায় নিয়েছিল। কিন্তু ওখানে আসার পর দেখে যে লাশটি এক কোণার ভিতরে গুটিসুটি হয়ে বসে আছে। তখন রোস্তম ভাই ওই লোকজনদের কাছে সাহায্য চায় যে ভাই, লাশটি একটু আপনারা সবাই মিলে ধরুন, আমিও ধরি, লাশটি একটু আগের জায়গায় বা যেখানে ছিল লাশটি সেখানে একটু ধরে রেখে দিই। তখন ওই লোকজনগুলো এবং ওই রোস্তম ভাই সবাই মিলে লাশটাকে ধরে তো আগের জায়গায় রেখে দেয়, যেখানে আর কি লাশটা শোয়ায় রাখা হয় অ্যাম্বুলেন্সের ভিতরে। তো ওখানে রেখে দেয়। রেখে দেওয়ার পর তখন একটি দোকানদার বলে যে ভাই, রাস্তার ভিতরে তো অনেক ভাঙাচুরা, তো আপনি একটি কাজ করতে পারেন, লাশটি না হলে বারবার পড়ে যাবে। আমার দোকানে কিছু রশি আছে, তো আপনি রশিগুলো নিয়ে ওই লাশটাকে বেঁধে নিন ভালো করে, তাহলে দেখা যায় যে লাশটি ভাঙাচুরার ভিতরেও পড়ে যাবে না। তখন রোস্তম ভাই ওই দোকানদারদের কাছ থেকে একটি রশি নেয়, রশি নিয়ে ভালোভাবে ওই লাশটি আর কি বেঁধে রাখে সিটের সাথে এমনভাবে, বা যেখানে লাশটি শোয়ায় রাখে ওখানেই লাশটি সুন্দরভাবে বেঁধে নেয়। যাই হোক, তখন রোস্তম ভাইয়ের হেল্পার বলে যে ভাই, অনেকক্ষণ হয়তো জাগনা আছি, রাত গভীর হয়ে গেছে, তো আমরা একটা চা খেয়ে নিই। তখন রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার চা খায়। চা খাওয়ার পর আবার তারা অ্যাম্বুলেন্সে উঠে ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আবার রওনা হয় রংপুরের উদ্দেশ্যে। প্রিয় লিসেনার্স, তো কিছুক্ষণ তারা ভালোভাবেই যাচ্ছিল, তো হঠাৎ করেই আর কি রোস্তম ভাইয়ের এমন মনে হচ্ছে যে গাড়িটা ভীষণ ভার হয়ে যাচ্ছে, এবং এতটা ভার হচ্ছে যে গাড়ি মনে হচ্ছে চলতেছে না। এরকমই রোস্তম ভাইয়ের মনে হচ্ছে যে গাড়িটা চলতেছে না। আর গাড়ির ভিতরে কিন্তু এসি চালানো ছিল বা এসি ছাড়া ছিল। তো রোস্তম ভাই প্রচণ্ড ঘেমে গেছে, কেন বা কিসের জন্য রোস্তম ভাই এটা বুঝতে পারছিল না। ওই এসি ছাড়ার ভিতরেই রোস্তম ভাই প্রচণ্ড ঘেমে গেছে, তার মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, এবং গাড়িটা চলতেছে না, এরকম একটা অবস্থা। মনে হচ্ছে যে গাড়িটা সামনের দিকে এগোতেই চাচ্ছে না, গাড়িটা অনেক ভার হয়ে গেছে। তো রোস্তম ভাই তার আর কি ওই হেল্পারকে বলে যে দেখ,
গাড়ির ভিতরে কীরকম যেন একটা গরম ছুটে গেছে, তো এক কাজ কর, তুই ইয়াসিন সূরাটা একটু ছেড়ে দে, বক্সে ইয়াসিন সূরাটা ছেড়ে দে এবং আমরা ইয়াসিন সূরার সাথে সাথে পড়তে থাকি, তুইও পড়বি আমিও পড়ব। না ছাড়া দেখ কেমন জানি মনে হচ্ছে, কেমন জানি মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হচ্ছে। প্রিয় লিসেনার্স, রোস্তম ভাই কিন্তু এর আগেও অনেক লাশ নিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু তার সাথে ওই রকম কোনো কিছু ঘটে নাই। তো এই প্রথমবার নাকি রোস্তম ভাইয়ের সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছিল। যাই হোক, রোস্তম ভাইয়ের হেল্পার তিনি ইয়াসিন সূরা বক্সে ছেড়ে তো ইয়াসিন সূরার সাথে সাথে তারাও তেলাওয়াত করতে থাকে এবং গাড়ি চালাচ্ছিল। যখন ইয়াসিন সূরাটা আর কি চালু ছিল, তো দেখা যায় যে সব স্বাভাবিক, আবার গাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে এবং গাড়িটা যে এতক্ষণ ভার ছিল সেইটা আবার একদম ক্লিয়ার বা ফ্রি হয়ে গেছে গাড়িটা। তারপর রোস্তম ভাই একটু ভয় তখন কম পায়, যে যাই হোক সব কিছু স্বাভাবিক মনে হচ্ছে। প্রিয় লিসেনার্স, তো গাড়িটা আবার যাচ্ছে, ভালোভাবে যাচ্ছিল, ইয়াসিন সূরা শেষ হয়ে যায়, তো মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। আবার কিছুক্ষণ পর গাড়িটা এমনভাবে একটা ঝাঁকি খায়, মনে হচ্ছিল গাড়িটা এক হাত উপরে উঠে আবার মাটিতে পড়ে গেল, শূন্যের উপরে উঠে মাটিতে পড়ে গেল। তো সাথে সাথে সেখানেই গাড়িটা বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং রোস্তম ভাই তো মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তার হেল্পারকে বুঝতে দিচ্ছিল না যে আসলে কি হচ্ছে বা তিনি ভয় পাচ্ছেন। রোস্তম ভাই এটা তার হেল্পারকে বুঝতে দিচ্ছিল না। তখন রোস্তম ভাই এবং হেল্পার দুইজন আবার অ্যাম্বুলেন্স থেকে নামার পর দেখে যে না, রাস্তা ক্লিয়ার, কোনো ভাঙাচূড়া নেই বা কোনো বিট নেই রাস্তার ভিতরে, কিন্তু কেন গাড়িটা এইভাবে বাড়ি খেলো বা ঝাঁকিটা খেলো তারা বুঝতে পারছিল না। তখন রোস্তম ভাই আবার তার হেল্পারকে বলে যে লাশটা চেক দে, তো আমরা তো লাশটা ভালোভাবেই বেঁধে নিয়েছিলাম, তো লাশটা ঠিক আছে নাকি, লাশটা একটু চেক দে। তখন রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার দুইজন মিলেই লাশটা চেক দেয়। চেক দিয়ে দেখে যে না, লাশটা আবারও মাটিতে বা অ্যাম্বুলেন্সের নিচে পড়ে আছে। তারা কিন্তু যেখানে লাশ শোয়ায় রাখে সেখানে নিয়েছিল, কিন্তু লাশটা আবারও অ্যাম্বুলেন্সের ভিতরে পড়ে আছে। তখন তো ভীষণ ভয় পেয়ে যায় রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার দুইজনেই ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তারা এমনভাবে লাশটা ওই গাড়িতে বেঁধে নিয়েছিল, কোনোভাবেই ছোটার কথা না বা ওখান থেকে পড়ে যাওয়ার কথা না, কিন্তু লাশটা বা অ্যাম্বুলেন্সের ভিতরে পড়ে গেছে। যাই হোক, তখন রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের যে হেল্পার ছিল তারা দুইজন মিলে ভয়ে ভয়ে আবার লাশটা ঠিকঠাক করে নেয়। লাশটা যখন ঠিকঠাক করে নেওয়ার পর রশিটা খুঁজতেছিল, যে রশিটা দিয়ে আর কি লাশটা বাঁধা ছিল সেই রশিটা খুঁজতেছিল। তখন রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার তারা দুইজন মিলে দেখতে পারে যে গাড়ির ভিতরে কোনো রশিই নেই। তারা যে বাজার থেকে একটি রশি দিয়ে লাশটা বেঁধে নিয়েছিল, তো সেই রশিটা গাড়ির কোথাও নেই, গাড়ির ভিতরে নেই বা কোনো জায়গায় নেই, রশির সেখানে কোনো অস্তিত্বই নেই। তো রোস্তম ভাইয়ের হেল্পার বলে যে ভাই, আমরা তো রশি দিয়ে লাশটা বেঁধে নিয়েছিলাম, কিন্তু রশিটা কোথায় গেল, রশিটা তো গাড়ির ভিতরে নেই, আর রশিটা তো এখান থেকে পড়ে যাওয়ার কথাও না, কোন দিক দিয়ে পড়বে, চারদিকে গ্লাস লাগানো বা কোনো তো ভাঙা নেই, তাহলে ওই রশিটা কোথায় যাবে। যাই হোক, রোস্তম ভাই তার হেল্পারকে বলে রশিটা আর খোঁজার দরকার নেই, যাই হোক লাশটা আর বাঁধার দরকার নেই, যেভাবে হোক তো ওখানেই থাক, আমরা চল গাড়িতে উঠে গাড়িটা এখান থেকে টান দিই, আশেপাশে যেহেতু কোনো লোকজন নেই বা কেউ নেই, একদম নীরব, এখানে এইভাবে না থাকাটাই বেটার, আমরা অ্যাম্বুলেন্স এখান থেকে চালাই যাই। তো রোস্তম ভাই আর রোস্তম ভাইয়ের হেল্পার তারা আর রশি খোঁজাখুঁজি না করে অ্যাম্বুলেন্সটা আবার চালানো শুরু করে। যাই হোক, তারা অ্যাম্বুলেন্স চালাচ্ছিল, তো বেশ কিছুক্ষণ মোটামুটি সব স্বাভাবিক। তো বেশ কিছুক্ষণ পর আবারও একটি ঘটনা ঘটে, যেমন অ্যাম্বুলেন্সটা কিন্তু রানিং ছিল, তাদের যে দুইটি হেডলাইট এবং গাড়ির ভিতরে যে লাইটগুলো ছিল, লাশের ওখানে একটি লাইট ছিল, সবগুলো লাইট অটোমেটিক একসাথে অফ হয়ে যায়, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। তো রোস্তম ভাই বুঝতে পারছিল না যে কি হলো,
তিনি আবার লাইটের সুইচগুলো অফ করে অন করে, কিন্তু না, দেখে যে সামনের হেডলাইট বা গাড়ির ভিতরে যে লাইটগুলো ছিল এবং লাশের ওখানে একটি লাইট ছিল, কোনো লাইটেই আর জ্বলতেছে না, কিন্তু অ্যাম্বুলেন্সটি রানিং ছিল। অ্যাম্বুলেন্সের মতো যাচ্ছে, কিন্তু লাইটগুলো অটোমেটিক অফ হয়ে গেছে। তখন তো ওই রোস্তম ভাই ভীষণ ভয় পেয়ে যায় বা অবাক হয় যে এটা কী হলো, লাইট যেহেতু চলবে না তাহলে তো গাড়িও চলবে না, গাড়ি ঠিকই চলতেছে তো লাইটগুলো কেন অফ হলো? আর একই সাথে তো সবগুলো লাইট অফ হওয়ার কোনো কথায় ওঠে না বা প্রশ্নই ওঠে না। তখন ওই রোস্তম ভাই তার হেল্পারকে বলে যে দেখ, আমরা আর গাড়ি থামাবো না, কারণ আমাদের সাথে কিন্তু অনেক ঘটনায় ঘটে যাচ্ছে, এখন যাই ঘটুক না কেন আমরা গাড়ি আর থামাবো না যতক্ষণ পর্যন্ত একটা বাজার পাইনি বা মানুষের কোনো দেখা পাইনি, তো আমরা গাড়ি থামাবো না, এইভাবেই গাড়ি চালিয়ে যাব, আমরা কোনোভাবেই আর গাড়ি থামাবো না, যাই কিছু ঘটুক না কেন, রোস্তম ভাই তার হেল্পারকে বলে। তখন তার হেল্পার বলে যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আমরা তো এই অন্ধকারের ভিতরে যেতে পারবো না, অ্যাম্বুলেন্সের যে ইমার্জেন্সি লাইটটি আছে, তো এই ইমার্জেন্সি লাইটটি আপনি জ্বালাই দিন। প্রিয় লিসেনার্স, প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের ভিতরে নাকি একটি করে ইমার্জেন্সি লাইট আছে, তো সেই লাইটটা জ্বালাই দেয় ওই রোস্তম ভাই। তো জ্বালানোর পর যে রাস্তা টুকটাক একটু দেখা যাচ্ছে যাওয়ার মতো, তো সেই ইমার্জেন্সি লাইটের আলোতেই ওই রোস্তম ভাই অ্যাম্বুলেন্সটি চালাতে থাকে। তো বেশ কিছু দূর যাওয়ার পর বা যাচ্ছিল, কোনো দোকানপাট বা কোনো কিছু রোস্তম ভাই দেখতে পাচ্ছিল না। তার নিয়ত ছিল এইবার যাই ঘটুক না কেন তিনি আর অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করবে না, তিনি তার মতো করে চালিয়ে যাবে। লাইটগুলো কিন্তু সব অফ হয়েছিল, কোনো কিছু দেখা যাচ্ছিল না। তো ওই অ্যাম্বুলেন্সের ভিতরে নাকি একটি ইমার্জেন্সি লাইট ছিল, সেই ইমার্জেন্সি লাইটটি জ্বালিয়ে দিয়ে রাস্তা দেখে দেখে ওই রোস্তম ভাই যাচ্ছিল। তো ওইভাবেই যাচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার, রাস্তাও ভালোভাবে দেখা যাচ্ছে না, চারপাশে কোনো লোকজন নেই বা কোনো গাড়ি ঘোড়া নেই, শুধুমাত্র অ্যাম্বুলেন্সের ভিতরে রোস্তম ভাই এবং একটি হেল্পার আর ওই লাশটি। তাদের সাথে কিন্তু অদ্ভুত ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো তারা যখন যাচ্ছে দেখে যে সব কিছু অন্ধকার, পিছনে যে তারা তাকাবে ওই রকম কোনো তাকানোর সাহসও পাচ্ছে না। তো রোস্তম ভাই তার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করেই আর কি রোস্তম ভাইয়ের যে হেল্পার তিনি একটু শুনতে পায় বা ফিল করে যে গাড়ির পিছনে, অ্যাম্বুলেন্সের পিছনে কেউ একজন কান্না করতেছে। লাশটা যেখানে রাখা ছিল ওখান থেকেই একটি কান্নার আওয়াজ তাদের আর কি কানে আসতেছিল। তো প্রথমেই ওই হেল্পারটি শুনতে পারে যে অ্যাম্বুলেন্সের পিছন থেকে কেউ একজন কান্না করতেছে বা কান্নার আওয়াজ তারা শুনতে পাচ্ছে। তখন রোস্তম ভাইকে তার হেল্পার বলে যে ওস্তাদ, এরকম অ্যাম্বুলেন্সের ওখান থেকে বা লাশের ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, আপনি কি শুনতে পাচ্ছেন? তখন ওই রোস্তম ভাই বলে যে না, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, তো ওগুলো কিছু না, তো তুই হয়তো ভুল শুনতেছিস, ভয় পেয়েছিস হয়তো, সেই কারণে এমনি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস, কিন্তু বিষয় এইটা না। প্রিয় লিসেনার্স, রোস্তম ভাই নাকি এর আগে থেকেই, যখন অ্যাম্বুলেন্সের সব লাইট নিভে গিয়েছিল তখন থেকেই নাকি পিছন থেকে রোস্তম ভাই কান্নার আওয়াজ পাচ্ছিল, কিন্তু রোস্তম ভাই তার হেল্পারকে বলেনি, কারণ ও ভয় পাবে দেখে তাকে বলেনি, কিন্তু রোস্তম ভাই শুনতে পাচ্ছিল তখন থেকেই যে লাশের ওখান থেকে কেউ একজন কান্না করতেছে বা কান্নার আওয়াজ আসতেছে। প্রিয় লিসেনার্স, তো ভীষণ ভয় পেয়ে যায় সেই দিন রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের সেই হেল্পার। তারা শুধু একটি বাজারের খোঁজ করতেছিল যে কখন একটি বাজার পাবে এবং সেই বাজারে গিয়ে তারা থেমে যাবে। এই দিকে কিন্তু তাদের লাইটগুলো সব অফ ছিল, গাড়ির ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার, রাস্তাও ভালোভাবে দেখা যাচ্ছিল না। যে ইমার্জেন্সি লাইটটা ছিল ওইটা দিয়ে আর কি মোটামুটি কাছাকাছি দেখা যায়, দূরে কি আছে বা কি নেই এগুলো দেখা যাচ্ছিল না। প্রিয় লিসেনার্স, যাই হোক, এরকম বেশ কিছুক্ষণ তারা কান্নার আওয়াজটি অ্যাম্বুলেন্সের ভিতরের যেখানে আর কি লাশটি রাখা ছিল ওখান থেকেই তারা পাচ্ছিল। যাই হোক, তারা ওইরকম গাড়ি চালাইতেই থাকে ভয়ে ভয়ে।
এক পর্যায়ে গিয়ে তারা একটি বাজারের সন্ধান পায়, যেখানে অনেক লোকজন এবং দোকানপাট কিছু খোলা ছিল। তো এরকম একটি বাজারের সন্ধান পায়। তারা ওই বাজারের ভিতরে গিয়ে তো গাড়িটি থামানোর পর সাথে সাথে রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার গাড়ি থেকে নেমেই তারা ওই দোকানগুলোর কাছে যায়। গিয়ে প্রথমেই আগে রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার অনেকগুলো পানি খেয়ে নেয়, কারণ তাদের গলা একদম শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে ভিতরে কোনো পানিই নেই তাদের দুইজনার পানি খাওয়া দেখে যে দোকানদার ছিল তারা আর কি অবাক হয়ে তাকিয়ে থাকে যে আসলে লোকগুলো এইভাবে পানি খাচ্ছে কেন। তখন ওই দোকানদার জিজ্ঞেস করে যে ভাই কি হয়েছে, আপনারা এইভাবে পানি খাচ্ছেন কেন, মনে হচ্ছে আপনারা ভয় পেয়েছেন। তখন রোস্তম ভাই এবং রোস্তম ভাইয়ের হেল্পার পুরো ঘটনা আর কি ওই দোকানদারকে খুলে বলে। তো খুলে বলার পর দোকানদার এবং আরও কিছু লোকজন তারা আবার অ্যাম্বুলেন্সটার কাছে যায়। কাছে যাওয়ার পর যখন অ্যাম্বুলেন্সটার ঢাকনা খোলে যেখানে লাশটি রাখা ছিল, তো খোলার পর দেখে যে লাশটি আবার ওই রকমভাবে বসে আছে ওই কোণার ভিতরে। প্রিয় লিসেনার্স, তো এইটা দেখার পর সাথে সাথে রোস্তম ভাই অজ্ঞান হয়ে যায়, যে তিনি কেন যেন ভয় পেয়েছিল। যাই হোক, সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তো ওখানে যে লোকজন যারা ছিল তারা ওই রোস্তম ভাইকে জ্ঞান ফেরানোর পর রোস্তম ভাই ওই লোকজনদেরকে বলে যে ভাই বারবার কেন এই লাশটি ওইভাবেই বসে আছে আমি বুঝতে পারছি না, আমরা লাশটিকে বারবার শোয়াই নেই, তো লাশটি আবার উঠে বসে পড়ে, আমি তো কিছু বুঝতেছি না। আমি অনেক দিন হয় অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু আমার সাথে এরকম ঘটনা কখনোই ঘটে নাই। প্রিয় লিসেনার্স, তো যাই হোক, তখন ওই লোকজনেরা বা ওখানে যে লোকজন ছিল সবাই মিলে লাশটাকে আবার গাড়ির ভিতরে শোয়ানোর পর ওখানে যারা লোকজন ছিল এবং দোকানদাররা ছিল তারা রোস্তম ভাইকে বলে যে ভাই আপনি একটা কাজ করুন, আপনি এই অ্যাম্বুলেন্সটা এখানেই রেখে দিন, সকাল হোক, ফজরের নামাজের আজান দেখ, তারপর আপনি এখান থেকে রওনা দিন, এর আগে এখান থেকে যায়েন না, হয়তো এর থেকেও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তখন রোস্তম ভাই এটাই ভেবে নেয় যে তিনি আর সকাল না হওয়া পর্যন্ত ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিবে না। যাই হোক, এইদিকে তো গাড়ির হেডলাইট এবং লাইটগুলো টোটালি অফ হয়ে গিয়েছিল রাস্তার ভিতরে। তখন রোস্তম ভাই আবার অ্যাম্বুলেন্সে উঠে যখন গাড়িটা স্টার্ট দেয়, সাথে সাথে সবগুলো লাইট জ্বলে ওঠে। হেডলাইটগুলো কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল, লাশটা যেখানে রাখা ছিল ওখানকার লাইটটাও কিন্তু অফ হয়ে গিয়েছিল, গাড়ির ভিতরেও লাইট ছিল সেগুলোও অফ হয়ে গিয়েছিল। তো ওখানে যাওয়ার পর যেখানে লোকজন ছিল ওই বাজারে যাওয়ার পর অটোমেটিক আবার গাড়িটা ঠিক হয়ে যায়, লাইটগুলো ঠিক হয়ে যায়। তো রোস্তম ভাই আবার গাড়ি থেকে নেমে সকাল পর্যন্ত ওই বাজারেই ছিল। সকাল হওয়ার পর তিনি লাশটাকে নিয়ে তার ওই গন্তব্য স্থানে লাশটাকে পৌঁছে দিয়ে তিনি সেই দিনেই আবার নারায়ণগঞ্জে বা ঢাকায় চলে আসে। প্রিয় লিসেনার্স, মূলত এই ছিল ওই রোস্তম ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। অনেক ভয়ঙ্কর একটি ঘটনা শুনলাম আমরা। রোস্তম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত ভয়ঙ্কর একটি অ্যাম্বুলেন্সের ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, তো রোস্তম ভাই বলেছে যে এই ঘটনাটি বাস্তব, একদম সত্য একটি ঘটনা, তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, তো আশা করি রোস্তম ভাইয়ের এই পাঠানো ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে ভালোবাসি বা শুনতে পছন্দ করি, আর অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো শুনলেই কেন যেন আমাদের শরীরের লোমগুলো অটোমেটিক দাঁড় হয়ে যায় বা ভিতরে একটা ভয় চলে আসে। আমরা যখন লাশ বা লাশের অ্যাম্বুলেন্স এগুলো নাম শুনি কেমন যেন মনের ভিতরে একটা ভয় চলে আসে অটোমেটিক। প্রিয় লিসেনার্স, তো যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন।
সবাইকে আসসালামু আলাইকুম।